প্যারিস, হোটেল হিলটন, আগস্ট মাসের 22 তারিখ। পশ্চিম দিগন্ত রেখার কাছাকাছি নেমে ইতস্তত করছে প্রকাণ্ড সূর্যটা। 7:40। লম্বা কালো ঝকঝকে একটা সিট্রন DS-19 গ্যারেজ থেকে নিঃশব্দে বেরিয়ে এলো। থামলো রিসেপশন হলের দরজার সামনে। তরতর করে সিঁড়ির ধাপ কটার টপকে নেমে এলো একজন পোর্টার। গাড়ির দরজার পাশে দাঁড়িয়ে কেদাদুরস্ত ভঙ্গিতে একটু ঝুঁকল সে। হাতল ধরে খুলল দরজাটা। গাড়ি থেকে নামছে রানা এজেন্সির প্যারিস শাখার একজন গুরুত্বপূর্ণ কর্মী, এক্স মিলিটারি ম্যান আন্দ্রে পল। চেহারা আর ব্যক্তিত্বের অদ্ভুত একটা সমন্বয় ঘটেছে আন্দ্রে পলের মধ্যে। 6 ফুটের কাছাকাছি লম্বা হলেও ঠিক ততটা লম্বা বলে মনে হয় না তাকে। ব্যাকব্রাশ করা চুল সমতল মাথায় এমনভাবে সেঁটে আছে, জমাট আলকাত্রার একটা স্তর বলে মনে হয়। অস্বাভাবিক চওড়া তার শরীর, ক্লিন শেভ, বিখ্যাত হিটলারি গোঁফ। কান দুটো প্রায় সেঁটে আছে খুলির সাথে। সাদা ট্রপিক্যাল স্যুট পরে আছে সে। গাড়ি থেকে নেমে পোর্টারের স্যালুটের উত্তরে স্মিত হাসল সে। ঘন ভুরু জোড়ার ভেতরে চোখের মণি দুটো সারাক্ষণ চঞ্চলভাবে কি যেন খুঁজে ফিরছে। পাঁচ সেকেন্ডে চারদিক দেখা হয়ে গেল তার। 'পিরো' পোর্টারের নাম ধরে সম্বোধন করল আন্দ্রে পল। গাড়ির কাছ থেকে নড়ো না। ঠিক আছে ক্যাপ্টেন, সসম্ভ্রমে বলল পোর্টার। সেনাবাহিনী থেকে অবসর নেবার আগের দিন পর্যন্ত ক্যাপ্টেন আন্দ্রে পলের অধীনে চাকরি করেছে সে। আর সব সহকর্মীর মতো তারও বিশ্বাস, ফ্রেঞ্চ সেনাবাহিনীতে আন্দ্রে পলের মতো দুঃসাহসী, মেধাবী আর ব্যক্তিত্ব সম্পন্ন ক্যাপ্টেন তখনও ছিল না, আজও নেই, ভবিষ্যতেও হবে না। সিঁড়ির ধাপ টপকে উঠে যাচ্ছে পল। তার গমন পথের দিকে তাকিয়ে মনটা খারাপ হয়ে গেল পোর্টার পিরোর। একটু খুঁড়িয়ে হাঁটছে অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন। 1963-তে জেনারেল দ্য গলের প্রাণ রক্ষা করতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে গুলি খেয়েছিল পল। স্রেফ তার একার অসম সাহসিকতার ফলে সিক্রেট আর্মি অর্গানাইজেশনের নিখুঁত অ্যাম্বুশ ব্যর্থ হয়ে গিয়েছিল।
প্রেসিডেন্টের প্রাণ রক্ষার জন্য পদক পেয়েছিল পল, কিন্তু শারীরিক ত্রুটিজনিত কারণে চাকরিটা হারাতে হয়েছে তাকে। সব কথা মনে পড়ে গেল পোর্টার পিরোর। দুঃখ হয়। ঠিক সেই সময় এলিভেটরে চড়ে 16 তলায় উঠছে আন্দ্রে পল। এলিভেটর থেকে বেরিয়ে এলো আন্দ্রে পল। নিঃশব্দ পায়ে খানিকটা এগিয়ে করিডোরের মাথায় দাঁড়ালো। দ্রুত চোখ বুলিয়ে দেখে নিল চারদিক। ফাঁকা করিডোর। আবার এগোলো সে। অদ্ভুত একটা সতর্কতার ভাব ফুটে আছে তার চোখে মুখে, হাঁটার ভঙ্গিতে। 132 নম্বর সুইটের সামনে থামল সে। রিস্ট ওয়াচ দেখার সময় আর চোখে করিডোরের দুটো দিক দেখে নিল আরেকবার। তারপর মাথা তুলে দরজায় নক করল পরপর 2 বার, একটু থেমে আবার পরপর 3 বার। কমেন। সুইটের ভেতর থেকে ভরাট কণ্ঠস্বর ভেসে এলো। সিটিং রুমের দক্ষিণ দেয়ালে লম্বা জানালা, মখমলের পর্দা সরানো রয়েছে। জুতো, প্যান্ট আর শার্ট পরে জানালার সামনে দাঁড়িয়ে আছে মাসুদ রানা। বাঁ হাতে সরু লম্বা একটা গ্লাস, পাইপ ধরা ডান হাতটা বুকের কাছে। জানালা দিয়ে দূরে, বহু দূরে চলে গেছে ওর দৃষ্টি। পাশেই একটা স্টেরিও 3-in-1-এ বনি এমের গান বাজছে, নো উমেন নো ক্রাই। পায়ের শব্দে বহুদূর থেকে ফিরে এলো রানা। ঘুরে দাঁড়ালো, দেখল মেঝেতে রাখা সুটকেস দুটোর পাশে নিঃশব্দে দাঁড়িয়ে আছে পল। মৃদু হাসল ও। এগিয়ে গিয়ে দাঁড়ালো একটা টেবিলের সামনে। ড্রয়ার থেকে পিস্তল ভরা হোলস্টারটা বের করে বাঁ কাঁধে ঝুলিয়ে নিল রানা। পিস্তলটা খুব দ্রুত কয়েকবার হোলস্টার থেকে বের করে লক্ষ্য স্থির করল বাতির সুইচে। সন্তুষ্ট হলো হাতটা পিস্তলের বাঁটে ঠিক জায়গা মতো পড়ছে দেখে। তারপর রোজকার অভ্যাস মতো স্লাইডটা 8 বার টেনে একে একে 8টা বুলেট বের করে পরীক্ষা করলো সে ইজেক্টর স্প্রিংটা ঠিক মতো কাজ করছে কিনা। ম্যাগাজিন রিলিজটা টিপতেই সরাত করে বেরিয়ে এলো খালি ম্যাগাজিন। আবার স্লাইড টেনে চেম্বারে একটা বুলেট ঢুকিয়ে আস্তে হ্যামারটা টেনে দিল রানা। ঠিক ফায়ারিং পজিশনে এনে রাখে ও সবসময় তার বিপদসংকুল রোমাঞ্চকর জীবনের একমাত্র বিশ্বস্ত বন্ধু এই .32 ক্যালিবারের ডাবল অ্যাকশন অটোমেটিক ওয়ালথার পিপিকে পিস্তলটা।
ম্যাগাজিনে 7টা বুলেট ভরে যথাস্থানে ঢুকিয়ে দিল রানা। ক্যাচের সাথে আটকে একটা ক্লিক শব্দ হতেই সন্তুষ্ট চিত্তে আবার শোল্ডার হোলস্টারে ভরে রাখল সে তার খুদে সাথীকে। এবার চারকোল গ্রে রঙের কোট গায়ে চাপাতেই কমপ্লিট হয়ে গেল স্যুট। সম্পূর্ণ ঢাকা পড়ল হোলস্টারটা। মুখ তুলে তাকালো সে পলের দিকে। চুপচাপ দাঁড়িয়ে রানার রুটিন প্র্যাকটিস লক্ষ্য করছে সে। কোনো কথা না বলে সুটকেস দুটো তুলে নিল দুহাতে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে মাথা ভর্তি ঘন চুল ব্রাশ করে নিল রানা। তারপর ঘুরে দাঁড়িয়ে বলল, লেটস গো। করিডোর থেকে এলিভেটর পর্যন্ত রানার পাশে থাকলো পল। ভাবভঙ্গিতে কোনো রকম চাঞ্চল্য নেই, কিন্তু চারদিকটা তীক্ষ্ণ চোখে দেখে নিচ্ছে সে। এলিভেটরের দরজা খুলে গেল। ভেতরটায় চোখ বুলিয়ে নিয়ে একটু সরে করিডোরের দিকে মুখ করে দাঁড়ালো সে। রানা চড়ল এলিভেটরে। এবার দুপা পিছিয়ে পলও ঢুকলো ভেতরে। গ্রাউন্ড ফ্লোরে থামলো এলিভেটর। দরজা খুলে গেল। চট করে নেমে দ্রুত এদিক ওদিক দেখে নিল পল। তারপর একপাশে একটু সরে গিয়ে পথ করে দিল রানাকে। এদিক ওদিক না তাকিয়ে সোজা রিসেপশন কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছে রানা। পিছনে ছায়ার মতো চলছে পল। কাউন্টারের সুইটের চাবি জমা দিল রানা। ট্রাভেলার্স চেক ভাঙিয়ে বিল মেটালো। রিসেপশনিস্ট মেয়েটা পরিচিত, তাই শুধু পেশাদারি ভদ্রতার খাতিরে নয়, আন্তরিকতার সাথে ব্যক্তিগত দু একটা কুশল প্রশ্ন করল। এই ফাঁকে নিভে যাওয়া পাইপে অগ্নিসংযোগ করল রানা। রোম থেকে? মেয়েটার প্রশ্নের উত্তরে ও বলল, ঠিক নেই, তারপর কোথায় যাব? চরকির মতো ঘুরে বেড়ানোই তো আমার কাজ। 3 দিন আগে এখান থেকে ফোন করে এয়ার ফ্রান্সের রোম ফ্লাইটের টিকিট বুক করেছে রানার জন্য পল। আরো সাবধান হওয়া উচিত ছিল পলের, ভাবল রানা। ঘুরে দাঁড়ালো ও। দরজার দিকে এগোলো। নিজের ভুলটা ধরতে পেরে মন খারাপ করে ফেলেছে পল। মুখ দেখে বুঝতে পারল ও। মৃদু হেসে বলল,
যা হবার হয়েছে ও নিয়ে ভেবো না, তবে আরও সাবধান হতে হবে আমাদের। দরজা দিয়ে বেরিয়ে এলো পল। পোর্টার পিরোকে যেখানে রেখে গিয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে সে। নিঃশব্দে হাত নেড়ে তাকে সরে যেতে বলল পল। চোখে সেনের দৃষ্টি চারপাশের সবকিছু দেখে নিচ্ছে। গাড়ির পাশে থামল সে, ব্যাক সিটের দরজা খুলে ধরল। পাইপ টানতে টানতে গাড়ির পাশে এসে দাঁড়ালো রানা। হোটেলের মস্ত কংক্রিটের উঠানে ছায়া নেমে এসেছে। সাদা দেয়ালের শেষ মাথায় প্রায় 100 ফিট ওপরে হলুদ রঙের পোঁচের মতো দেখা যাচ্ছে বেলা শেষের রোদ। গাড়িতে উঠে বসল রানা। প্যারিসবাসীদের দিনটা আজ বড়ই কষ্টে কেটেছে, ভাবল ও। এত গরম অনেকদিন নাকি পড়েনি। ড্রাইভিং সিটে উঠে বসেছে পল। স্টার্ট দিয়ে ছেড়ে দিল ও লম্বা কালো DS-19 সিট্রন। 7:50 এখন। অ্যাভিনিউ দ্য ম্যারিনিতে পড়ল গাড়ি। পথের দুপাশে সারি সারি নারকেল গাছ। সমতল পরিষ্কার প্রশস্ত রাস্তা। ফুটপাত নেই, তাই পথচারী বিশেষ চোখে পড়ছে না। সামনে অসংখ্য গাড়ি। ভিউ মিররে তাকালো পল। পিছনেও তাই। দৃষ্টি ফিরিয়ে নিয়ে সামনে তাকালো আবার। নারকেল গাছের আড়াল থেকে কালো DS-19 সিট্রনকে দেখতে পেয়েই শিরদাঁড়া খাড়া হয়ে গেল হোন্ডা 500 স্পোর্টস মডেল মোটরসাইকেলে বসা লোকটার। দ্রুত রিস্টওয়াচ দেখল সে। আপন মনে মাথা নাড়ল লোকটা। ঠিক সময় রওনা হয়েছে মাসুদ রানা। ঝট করে তাকালো আবার। মাত্র 20 গজ সামনে দিয়েই চলে যাচ্ছে সিট্রন। দশ সেকেন্ড অপেক্ষা করল সে। তারপর স্টার্ট দিল মোটরসাইকেলে। সাদা ক্র্যাশ হেলমেটটা নেড়েচেড়ে ঠিক মতো বসিয়ে নিল মাথায়। সরু পথটা দিয়ে মোটরসাইকেল চালিয়ে উঠে এলো রাস্তায়। অনুসরণ করতে শুরু করলো কালো সিট্রনকে। আজ শনিবার, সাপ্তাহিক ছুটির দিন। গরমে অতিষ্ঠ হয়ে শহর ছেড়ে প্যারিসবাসীরা পালাচ্ছে সৈকতের দিকে।
অপেক্ষাকৃত ঠান্ডা পরিবেশের লোভে। রাস্তায় যানবাহনের এত ভিড় সেজন্যই। সন্দেহের উদ্রেক না করে সিট্রনকে অনুসরণ করতে কোনো অসুবিধাই হচ্ছে না মোটরসাইক্লিস্টের। গাড়ির স্পিড বাড়ালো পল। পন্ট আলেকজান্ডার 3 দিকে তীর বেগে ছুটছে এখন। ব্রিজ পেরিয়ে এভিনিউ জেনারেল গ্যালেনি, তারপর চওড়া বুলেভার্ড দ্য ইনভ্যালিডে পড়ল সিট্রন। এই পর্যন্ত অনুসরণ করেই মোটরসাইক্লিস্টের যা জানার দরকার ছিল জানা হয়ে গেল। বুলেভার্ড দ্য ইনভ্যালিড আর রুদা ভ্যারেনিসের মুখে পৌঁছে মোটরসাইকেলের স্পিড কমিয়ে আনল সে। ফুটপাত ঘেঁষে দাঁড় করালো দু চাকার শক্তিশালী গাড়িটাকে। লাফ দিয়ে নেমেই হনহন করে হেঁটে এগিয়ে গেল একটা কাফের দিকে। কাফেতে ঢুকে সোজা পেছন দিকে চলে গেল লোকটা। টেলিফোন বুথটা এদিকেই। স্থানীয় একটা নম্বর ডায়াল করছে সে এখন। মিউডন শহর থেকে কয়েক মাইল দূরে জায়গাটা। একটা কাফেতে বসে মস্ত ভুঁড়িতে হাত বোলাচ্ছে প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল জাঁ থেরি। লক্ষণটা ভালো নয়। কাফের বয় বেয়ারা, ম্যানেজার, এমনকি কিছু খদ্দেরেরও জানা আছে ব্যাপারটা। কুমতলব থাকলে অথবা সাংঘাতিক কোনো ব্যাপারে উদ্বিগ্ন বোধ করলে বা কারো উপর প্রচণ্ড রাগ হলেই শুধুমাত্র ভুঁড়িতে হাত বোলায় লেফটেন্যান্ট কর্নেল জাঁ থেরি। নিয়মিত খদ্দেররা তাই কেটে পড়েছে, আর বয় বেয়ারেরা পারতপক্ষে এদিকে বড় একটা ঘেঁষছে না। মাঝে মাঝে বিয়ারের গ্লাসটা তুলে চুমুক দিচ্ছে জাঁ থেরি। এদিক ওদিক তাকাচ্ছে না, শুধু কান দুটো সজাগ হয়ে আছে তার। ফোনের বেল বেজে উঠতেই লাফ দিয়ে চেয়ার ছাড়ল সে। ক্র্যাডল থেকে রিসিভার তুলল বারবেন। কানে ঠেকিয়ে এক মুহূর্ত শুনল, তারপর লেফটেন্যান্ট কর্নেলকে ডাকার জন্য ঘাড় ফিরিয়ে তাকাতে গিয়েই অপ্রতিভ হল সে। জাঁ থেরি এর মধ্যেই পৌঁছে গেছে কাউন্টারের সামনে। প্রায় ছোঁ মেরে কেড়ে নিল রিসিভারটা। সেটা কানে না ঠেকিয়ে কটমট করে তাকিয়ে থাকলো বারম্যানের দিকে। তাড়াতাড়ি বারের অপর প্রান্তে চলে গিয়ে টেলিভিশন সেটটা অ্যাডজাস্ট করতে ব্যস্ত হয়ে পড়ল বারম্যান। মাত্র কয়েক সেকেন্ড অপর প্রান্তের বক্তব্য শুনল লেফটেন্যান্ট কর্নেল জাঁ থেরি। বলল, বেশ ভালো, ধন্যবাদ।
রিসিভার নামিয়ে রাখল সে। বিয়ারের বিল আগেই পরিশোধ করেছে। সোজা হেঁটে বেরিয়ে এলো কাফের বাইরে। পেভমেন্টে পৌঁছে থামল জাঁথেরি। বগলের তলা থেকে ভাঁজ করা একটা খবরের কাগজ বের করল এবং অত্যন্ত সাবধানে দুবার ভাঁজ খুলল সেটার। রাস্তার অপর পারে ছোট্ট একটা একতলা বাড়ি। জানালার বাইরে মুখ বের করে লেফটেন্যান্ট কর্নেলের কাগজের ভাঁজ খোলাটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল একটা মেয়ে। হঠাৎ করে মাথাটা ভিতরে ঢুকিয়ে নিয়ে জানালার পর্দাটা ফেলে দিল সে। ঘুরে দাঁড়িয়ে তাকালো অপেক্ষাকৃত 12 জন ডানপিটের চেহারার লোকের দিকে। রুট নাম্বার 2 ধরে এয়ারপোর্টে যাচ্ছে মাসুদ রানা, এক নিঃশ্বাসে বলল মেয়েটা। বারো জনের মধ্যে 5 জনের বয়স অল্প, 18 থেকে 23-এর মধ্যে। খুন খারাপিতে এরা এখনো নতুন হলেও সাহসের দিক থেকে এক একজন বয়স্কদের কয়েক গুণ। চেয়ারে বসে ছটফট করছিল এতক্ষণ। মেয়েটার কথা শেষ হতেই লাফ দিয়ে উঠে দাঁড়ালো একসাথে 5 জন। বাকি 7 জন অপেক্ষাকৃত বয়স্ক। এরা কেউ ওদের মতো নার্ভাস হয়ে পড়েনি। এই ষড়যন্ত্রকে সাফল্যমণ্ডিত করার দায়িত্বে সিনিয়রদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল জাথেরির পরেই সেকেন্ড ইন কমান্ড লেফটেন্যান্ট ডেলা পেত্রো। লোকটা বেটে, গোটা মাথা জুড়ে টাক। কামরার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর লোক জর্জ আঁতিন। বয়স 35, কাঁধ দুটো মস্ত, 4 কোণার চোয়াল। ইউনিয়ন কর্সের একটা স্তম্ভ বলে মনে করা হয় তাকে। ডান চোখের মণিটা অপেক্ষাকৃত ছোট বলে আদর করে তাকে ট্যারা বলে ডাকা হয়। কামরা থেকে হুড়মুড় করে বেরিয়ে খিড়কির দরজার দিকে ছুটছে 12 জনের দলটা। দরজার কাছ থেকে সামান্য দূরে 6টা গাড়ি অপেক্ষা করছে ওদের জন্যে। এর প্রত্যেকটি হয় চুরি নয়তো বেনামে ভাড়া করা। ছুটে গিয়ে ওরা সবাই টপাটপ উঠে পড়ল গাড়িগুলোতে। 7:55। লেফটেন্যান্ট কর্নেল জাঁথেরি নিজেই 3টে দিন কঠোর পরিশ্রম করে প্ল্যানটাকে সাজিয়েছে। তার প্রথম কাজ ছিল অ্যাম্বুশের জায়গা নির্বাচন। সেটা খুব সহজেই বেছে নেওয়া গেল। তারপরে শুরু হলো কঠিন ঝামেলার কাজগুলো।
কোন অ্যাঙ্গেলে গুলিবর্ষণ করতে হবে এই প্রশ্নের উত্তর নিহিত চলমান গাড়ির দূরত্ব আর গতির উপর। গাড়িটা কত দূরে থাকবে তাও মোটামুটি নিখুঁতভাবে আন্দাজ করা গেল। কিন্তু গতি কি হবে তা জানতে গলদঘর্ম হতে হয়েছে ওদেরকে। রানাকে ছেড়ে ওর শিষ্য আঁদ্রে পল সম্পর্কে সম্ভাব্য তথ্য জোগাড় করতে হয়েছে জাথেরিকে। অবশ্য পরিশ্রমটা একেবারে বৃথা যায়নি। আন্দ্রের একটা বৈশিষ্ট্যের কথা জানতে পেরে লাভবানই হয়েছে সে। ফাঁকা রাস্তায় ঘন্টায় 60 মাইলের কমে গাড়ি চালায় না আঁদ্রে পল। গাড়ির গতিবেগ ঘন্টায় আনুমানিক 60 মাইল ধরেই প্রয়োজনীয় হিসেব করা হয়েছে। তারপরে সমস্যা গাড়িটাকে থামানো। এই কাজে ফায়ার পাওয়ারের ডিগ্রি কি হবে তাও হিসেব করে বের করে নিয়েছে জাথেরি। কোনো কাজে খুঁত রাখা তার স্বভাবে নেই। সেজন্যই এত বড় দায়িত্বটা চাপানো হয়েছে তারই কাঁধে। অ্যাম্বুশের জায়গা হিসেবে অ্যাভিনিউ দ্য লা লিবারেশনকে বেছে নিয়েছে সে। দীর্ঘ সরল রেখার মতো সোজা রাস্তাটা। এই রাস্তাটাই এগিয়ে গিয়ে মিলিত হয়েছে শহরতলি পেটি ক্লামার্টের প্রধান ক্রস রোডগুলোর সাথে। প্ল্যানটা সাজিয়েছে সেইভাবে। লক্ষ্যভেদে অব্যর্থ রাইফেলধারী কিছু লোকসহ প্রথম দলটি গুলিবর্ষণ শুরু করবে গাড়ির ওপর। গাড়িটা ক্রস রোডগুলোর 200 গজ এদিকে থাকতেই। রাস্তার ধারে প্রকাণ্ড একটা বেডফোর্ড ভ্যান দাঁড়িয়ে থাকবে। দলটা সেটার পেছনে গা ঢাকা দিয়ে গুলিবর্ষণের ইঙ্গিতের জন্য অপেক্ষা করবে। প্রত্যেককে নির্দেশ দেয়া হয়েছে অগ্রসরমান গাড়ির দিকে খুব নিচু অ্যাঙ্গেলে গুলি ছুটতে হবে। লেফটেন্যান্ট কর্নেল জাথেরির ক্যালকুলেশন অনুযায়ী বেডফোর্ড ভ্যানের পাশের সিট্রন পৌঁছবার আগেই 150টা বুলেট গাড়ির ভিতর দিয়ে বেরিয়ে যাবে। মাসুদ রানা সিট্রনের ফ্রন্ট সিটে বা ব্যাক সিটে যেখানেই বসুক কিচ্ছু আসে যায় না। কম করেও ডজন খানেক বুলেট আহত করবে তাকে। তাছাড়া সিট্রন তো দাঁড়িয়ে পড়বেই। সাবধানতা অবলম্বনে যা থেরির জুড়ি ত্রিভুবনে নেই। এত কিছুর পরেও খানিকটা দূরের একটা সাইড রোডে অপেক্ষা করিয়ে রেখেছে সে দ্বিতীয় দলটাকে। কয়েকশো দুর্লঙ্ঘ বাধা টপকে সিট্রন যদি ছুটে পালাবার চেষ্টা করে সফল হয় তখন এই দ্বিতীয় দলটা গলিমুখ থেকে গাড়ি নিয়ে বেরিয়ে এসে পথরোধ করবে সিট্রনের, গাড়ি দিয়ে গাড়ি ঠেকাবে।
গাড়িতে আরেকজন থাকবে, তার কাজ ক্লোজ রেঞ্জ থেকে রানাকে আহত করা। অবশ্য তার কোনো দরকার হবে না, জানে সে। প্রথম অ্যাম্বুশ থেকে রেহাই পাওয়ার কোনো আশা সিট্রনের নেই। মাত্র কয়েক সেকেন্ডেই গোটা প্ল্যানটা সফল হবে। সাথে সাথে আহত রানাকে নিয়ে ছুটে যাবে সবাই পেছন দিকের একটা সাইড রোডে। সেখানে ওদেরকে বুকে তুলে নিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে 3টে গাড়ি। লেফটেন্যান্ট কর্নেল জাঁ থেরিকে নিয়ে দুটো দলের সর্বমোট সদস্য সংখ্যা দাঁড়ালো 13। সিগন্যাল দেওয়ার গুরুদায়িত্বটা নিজের হাতে রেখেছে জাঁ থেরি। 8:05, যার যার পজিশনে পৌঁছে গেছে গ্রুপ দুটো। প্রথম গ্রুপটার কাছ থেকে 100 গজ পিছিয়ে একটা বাস স্ট্যান্ডের পাশে হাতে খবরের কাগজ নিয়ে অলস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে জাঁ থেরি। লেফটেন্যান্ট কর্নেল খবরের কাগজ নেড়ে সিগন্যাল দেবে প্রথম কমান্ডো লিডার সার্জেন্ট বেনেকে। বেডফোর্ড ভ্যানের পাশে দাঁড়িয়ে আছে সে। রাইফেলধারীদেরকে সেই গুলিবর্ষণের অর্ডার দেবে। তার পায়ের কাছে ঘাসের উপর এক সারিতে শুয়ে আছে তারা। দ্বিতীয় কমান্ডো দলে মাত্র 2জন রয়েছে, সেকেন্ড ইন কমান্ডো ডেলা পেত্রো এবং বৃষ স্কন্ধ জর্জ আতিন। দুজনেই 200 লোকের সমান। যদি প্রয়োজন হয় নিজেদের গাড়িটাকে চালিয়ে সিট্রনের সামনে চলে যাবে তারা। গাড়িটা চালাবে ডেলা পেত্রো, পাশে সাব মেশিন গান হাতে তৈরি থাকবে জর্জ আতিন। মধ্য প্যারিস পেছনে ফেলে শহরতলির পেটি ক্লামার্টের প্রায় যানবাহনহীন রাস্তায় উঠে এসে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল আন্দ্রে পল। ঘন্টায় এখন প্রায় 60 মাইল স্পিড। ঠিক 8:17 পেটি ক্লামার্টের একটা রাস্তা এভিনিউ দলা ডিভিশন লেকারকে সিট্রন প্রবেশ করল 70 মাইল স্পিডে। ওদিকে 1 মাইল সামনে লেফটেন্যান্ট কর্নেল জাঁ থেরি নিজের মস্ত একটা ভুল বুঝতে পেরে মনে মনে হায় হায় করছে। অ্যাম্বুশের সময় নির্ধারণ করার জন্য হাতের কাছে পাওয়া একটা পঞ্জিকার সাহায্য নিয়েছে সে। তাতে পরিষ্কার লেখা আছে আগস্ট মাসের 22 তারিখে সন্ধ্যা নামে 8:35। মাসুদ রানার ফ্লাইট 8:40। এটা জানা থাকায় সিগন্যাল দেওয়ার জন্য লাইটার বা টর্চ ব্যবহার করার কথা ভাবেনি সে। কেননা ফ্লাইট ধরার জন্য এই রাস্তা দিয়ে রানা যখন যাবে তখন দিনের আলো থাকার কথা, কিন্তু নেই। 8:10 সন্ধ্যা হয়ে গেছে। ভুলটা কোথায় বুঝতে পারছে জাঁ থেরি।
হাতের কাছে যে পঞ্জিকাটি ছিল সেটা এ বছরের নয়, সম্ভবত গত বছরের। ভুল যা হবার হয়ে গেছে, এখন তা আর শোধরাবার নয়। 8:18 সময় জাথেরি দুটো হেডলাইট দেখতে পেল। এভিনিউ দ্য লা লিবারেশন ধরে 70 মাইল বেগে তার দিকে ছুটে আসছে। আবছে ভাবে গাড়িটাকে কালো সিট্রন বলে মনে হলো তার। যেন বিদ্যুতের ধাক্কা খেয়ে কেঁপে উঠল সে। উন্মত্তের মতো হাতের কাগজটা নেড়ে সিগন্যাল দিল। শরীরের কাঁপুনিটা থামছে না তার। সার্জেন্ট বেনেকে পরিষ্কার দেখতে পাচ্ছে না সে, তার মানে সার্জেন্ট বেনেও তাকে দেখতে পাচ্ছে না। আশঙ্কায় ধড়াস ধড়াস করে বুকের ভেতর লাফাচ্ছে হৃৎপিণ্ডটা। একশো গজ দূরে রাস্তার পাশে দাঁড়িয়ে রাগে ফুলছে সার্জেন্ট বেনে। গলাটাকে লম্বা করে দিয়ে দূরের বাসস্ট্যান্ডের পাশে দাঁড়ানো জ্যাথেরির অস্পষ্ট মূর্তিটাকে আরো ভালোভাবে লক্ষ্য করতে চেষ্টা করছে সে। কিন্তু সন্ধ্যার ঘন ছায়ায় কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না। কর্নেলকে সিগন্যাল দিলেন নাকি চোখের ভুল? কাউকে নয়, আপন মনেই প্রশ্নটা করল সে। প্রস্তুতির কোনো সুযোগ পেল না বেচারা। হঠাৎ করে দেখল দুটো হেডলাইট তীর বেগে বাস স্ট্যান্ডের পাশ ঘেঁষে ছুটে আসছে। হকচকিয়ে গিয়ে আরো 2-3 সেকেন্ড দেরি করে ফেলল সার্জেন্ট বেনে। তারপর চিৎকার করে উঠল, ফায়ার! সিট্রন তখন একেবারে সামনে চলে এসেছে। গুলিবর্ষণ শুরু হলো। 90 ডিগ্রি কোণ থেকে 70 মাইল বেগে ধাবমান একটা গাড়িকে লক্ষ্য করে গুলি করছে ওরা। এক্ষেত্রে লক্ষ্য ভেদ করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করল ওরা। বারোটা বুলেট আঘাত করল সিট্রনকে। প্রায় সবগুলোই পেছন থেকে ছুটে এসে লাগলো গাড়ির গায়ে। দুটো টায়ার ঝাঁঝরা হয়ে গেছে। ভেতরে সেলফ সিলিং টিউব থাকলেও আচমকা প্রেসার কমে যাওয়ায় ধাবমান গাড়িটা কাত হয়ে গেল একদিকে। সেই সাথে সামনের চাকা পিছলাতে শুরু করেছে। এই সংকটে মাথা ঠান্ডা রেখে অদ্ভুত নৈপুণ্য দেখালো আন্দ্রে পল। আশ্চর্য মনোবল লোকটার, থামল না, দক্ষ হাতে চালিয়ে নিয়ে চলল টালমাটাল গাড়িটাকে।
কর্সিকানদের একজন যখন সিট্রনের টায়ার ফুটো করছে, বাকিরা তখন পলায়নপর গাড়ির পেছনের জানালায় গুলি ছুটছে। কয়েকটা বুলেট গাড়িটার ধাতব আচ্ছাদন ফুটো করে ভেতরে ঢুকলো। একটা বুলেট জানালার কাঁচ চুরমার করে দিয়ে ঢুকে পড়ল, বেরিয়ে গেল সিলিং ফুটো করে। সে কি ইঞ্চির জন্য ছুঁতে পারেনি রানার নাকের চকচকে ডগাটা। প্রথম গুলির শব্দ শুনেই পেছন দিকে মুহূর্তের জন্য তাকিয়ে চিৎকার করে উঠেছিল আন্দ্রে পল, গেট ডাউন! যা ভেবেছিলাম। বিদ্যুৎ বেগে শোল্ডার হোলস্টার থেকে অটোমেটিক পিস্তলটা বের করে পেছন দিকে তাকিয়েছিল রানা। এমনই সময়ে বিন শব্দে বাতাস কেটে নাকের সামনে দিয়ে বেরিয়ে গেল একটা বুলেট। ফাস্ট মোশন ছায়াছবির মতো ঘটে যাচ্ছে সবকিছু। রানাকে সাবধান করে দিয়েই শোল্ডার হোলস্টার থেকে রিভলভারটা বের করে ফেলেছে পল। এক হাতে ধরা স্টিয়ারিং হুইলটা পোষ মানছে না কোনো মতে, অবিরাম গা ঝাড়া দিচ্ছে। বাঁ দিকে বিপজ্জনকভাবে পিছলাতে শুরু করলো গাড়িটা। যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে। খুবই ধীরে যেদিকে স্কিড করছে সেই দিকে হুইল ঘোরালো খানিকটা। সেই সাথে আস্তে করে চাপ বাড়াচ্ছে অ্যাক্সিলেটর পেডালের উপর। আরও কিছুটা পিছলে বাঁ পাশে সরল সিট্রন। তারপর সামলে নিল যেন অনেকটা অলৌকিক ক্ষমতা বলে। রিভলভারটা কোলের উপর ফেলে দুহাত দিয়ে স্টিয়ারিং হুইল ধরল পল। বাঁক ঘুরে আবার তুফানের মতো ছুটতে শুরু করলো গাড়ি। সামনে ইন্টারসেকশন, সাইড রোড এভিনিউ দ্য ব এর পাশ ঘেঁষে যাবে পল। ইউনিয়ন কর্পসের দ্বিতীয় কমান্ডো দল ওখানে অপেক্ষা করছে। গলিমুখে স্টার্ট দেয়া গাড়িতে বসে আছে ডেলা পেত্রো এবং জর্জ আতিন। বিদ্যুৎ বেগে সিট্রনকে ছুটে আসতে দেখে হক চকিয়ে গেল ওরা। কথা ছিল গলিমুখ থেকে বেরিয়ে সিট্রনের পথ রোধ করবে। কিন্তু তা করতে গেলে ধাক্কা খেয়ে চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে ওদের গাড়ি। হাতে সাবমেশিন গান নিয়ে সিট ছেড়ে উঠে দাঁড়িয়েছে আতিন। জানালা দিয়ে কোমর পর্যন্ত গাড়ির বাইরে বেরিয়ে এসেছে সে। চোখের পলকে কাছে চলে এসেছে সিট্রন। সাব মেশিন গানের নল ঘুরিয়ে গুলি করছে সে। সাঁ করে বেরিয়ে গেল সিট্রন। একটা বুলেটও স্পর্শ করতে পারল না গাড়িটাকে।
বাঁক নিয়ে তুমুল গতিতে একটানা ছুটে যাচ্ছে সিট্রন। ভিউ মিররে একবারের বেশি তাকালো না আদ্রে পল। একটা বোতাম টিপে ওয়্যারলেস সেটটা অন করলো সে। রানা এজেন্সিকে ঘটনাটার কথা জানিয়ে ছোট্ট একটা নির্দেশ দিল, তারপর অফ করল সেটটা। গাড়ির ভিতর জমাট নিস্তব্ধতা। ব্যাক সিটে হেলান দিয়ে বসে আছে রানা, থমথম করছে মুখের চেহারা। ঠোঁট জোড়া চেপে আছে পরস্পরের সাথে। হাতে এখন পিস্তলের জায়গায় টোবাকো পাইপ। কিন্তু আগুন ধরাবার কথা ভুলে বসে আছে। কম কথার মানুষ আদ্রে পল চুপচাপ গাড়ি চালাচ্ছে। ঠান্ডা মেজাজের লোক সে, কিন্তু এখন চেহারা দেখে মনে হচ্ছে চাপা আক্রোশে ছটফট করছে তার ভেতরটা। সোজা এয়ারপোর্ট টারম্যাকের এক ধারে গিয়ে থামল সিট্রন। সাথে সাথে চারদিক থেকে ১০-১৫ জন স্বাস্থ্যবান, সুবেশ, তীক্ষ্ণ চেহারার লোক দ্রুত এগিয়ে এসে ঘিরে ফেলল গাড়িটাকে। এরা সবাই রানা এজেন্সির প্যারিস শাখার কর্মী। দরজা খুলে যেতেই গাড়ি থেকে নামতে উদ্যত হলো রানা। চেহারা সেই থমথমে ভাব কোথায় উধাও হয়ে গেছে। মৃদু হাসি ওর মুখে। নামার সময় কোলের উপর জমে থাকা একগাদা কাচের টুকরো ছড়িয়ে পড়ল টারম্যাকে। মাসুদ ভাই, আপনি? একসাথে অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা চারদিক থেকে উচ্চকিত হয়ে উঠল। হাত তুলল রানা। অমনি চুপ হয়ে গেল সবাই। পর মুহূর্তে বিস্ময়ে হতভম্ব করে দিল সবাইকে রানা। এইমাত্র যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে গেল সে বিষয় নয়, সামনে যাকে দেখছে তাকেই ব্যক্তিগত প্রশ্ন করে একে একে সবার কুশল জেনে নিচ্ছে ও। বিস্ময়ের ভাবটা কাটিয়ে উঠতে কয়েক মুহূর্ত সময় লাগলো ওদের। তারপর সবাই প্রতিবাদের সুরে মুখ খুলল। কিন্তু রানা কথা বলতে যাচ্ছে দেখে ওরা নিজেরাই আবার চুপ করে গেল। হ্যাঁ, বলল রানা। এইবার নিয়ে ৫ বার হলো। এবার এর একটা বিহিত না করলেই নয়। এই ব্যাপারে তোমাদের সাথে আমি একমত। তারপর মুচকি হেসে একটু রসিকতা করল। যাই বলো, ওরা সোজাসুজি গুলি ছুটতে পারে না। রিস্ট ওয়াচ দেখল রানা, ব্যস্তভাবে বলল, পরে সব জানতে পারবে, ফ্লাইটের সময় হয়ে গেছে। কথা শেষ করে এগোলো রানা। সরে গিয়ে পথ করে দিল ওরা। কিন্তু দাঁড়িয়ে রইল না কেউ।
রানাকে ঘিরে রেখে কাস্টমসের শেডের দিকে এগোচ্ছে সবাই। রানার পাশেই রয়েছে আন্দ্রে পল। তার কাঁধে একটা হাত রাখল রানা। বলল, ধন্যবাদ পল। আজ তোমার জায়গায় আর কেউ গাড়ি চালালে কি হতো বলা যায় না। অদম্য আবেগে শরীরটা শিরশিরিয়ে উঠল আন্দ্রে পলের। মুসি রানার কাছে ধরা পড়ে যাবার ভয়ে মাথা নিচু করে ফেলল সে। চোখে তার পানি এসে গেছে।